আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধনের তৃতীয় পর্বের ক্লাসে। এই পর্বটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা এই পর্বে সৃজনশীলের সৃজনশীলে আসলে যেটা আসে সেগুলো হচ্ছে শিখব। সেটা হচ্ছে আমাদের আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন। তো একটা আয়নিক বন্ধন এবং একটা সমযোজী বন্ধন কেন গঠন হয় সেটা আমরা দ্বিতীয় পর্বে শিখেছিলাম। এবং আয়নিক বন্ধন ও সমযোজী বন্ধন গঠন হওয়ার জন্য, বিশেষ করে আয়নিক বন্ধন গঠন হওয়ার জন্য সবার আগে যে জিনিসটার দরকার পড়ে সেটা হচ্ছে একটা ক্যাটায়ন বা একটা অ্যানায়ন তৈরি। তো আমরা প্রথমে মনে রাখবো ক্যাট 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 মানে হচ্ছে যেটা কেটে দেয়, তার মানে যেটা হচ্ছে অনেক ধারালো জিনিস, মানে যেটা হচ্ছে পজিটিভ এনার্জি। একটা পজিটিভ এনার্জি সবকিছুকে কিন্তু কাটতে পারে। তো ক্যাটায়ন হচ্ছে কেটে দেয় বা পজিটিভিটি, এবং অ্যানায়ন হচ্ছে যেটা হচ্ছে আমাদের নেগেটিভ এনার্জি বা হচ্ছে যে খালি অ্যানা অ্যানা করে এরকম টাইপ অফ। আচ্ছা, ঠিক আছে। তো তোমরা জানো, এমনি আমি মজা করে একটু মনে রাখার জন্য বললাম আর কি। আচ্ছা, দেখো বইতে কি বলছে আমরা একটু পড়ে যাই, কারণ এই অধ্যায়টা আসলে এমন যে তুমি একবার শিখে ফেললে তোমার বারবার বই পড়ার প্রয়োজন নেই। সাধারণ অবস্থায় পরমাণুর নিউক্লিয়াসে যতটি আধান, ধনাত্মক আধান বা পজিটিভ চার্জ বিশিষ্ট প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাহিরে বিভিন্ন শক্তি স্তরে ঠিক ততটি ঋণাত্মক আধান বা নেগেটিভ চার্জ বিশিষ্ট ইলেকট্রন থাকে। আচ্ছা, খুবই মনে হচ্ছে কঠিন লাইন, ব্যাপারটা এমন না। আমরা জানি প্রোটন হচ্ছে পজিটিভ বা ধনাত্মক এবং ইলেকট্রন হচ্ছে নেগেটিভ বা ঋণাত্মক। যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে, এই কথাটা এখানে বলছে। এরপরে চলে আসছি, এর ফলে পরমাণুটি সামগ্রিকভাবে আধান বা চার্জ নিরপেক্ষ হয়। খুব ইম্পর্টেন্ট, আমরা অনেকেই জানি না, বা পরীক্ষায় আসতেও পারে শর্ট কোশ্চিনে, খ মার্কের কোশ্চিনে, যে পরমাণু কেন আধান বা চার্জ নিরপেক্ষ। আবার অনেক সময় এটাও আসে, পরমাণু নিচের কোনটা, ধনাত্মক, ঋণাত্মক নাকি নিরপেক্ষ। আমরা সবাই তখন আমরা অনেক কনফিউজড হয়ে যাই। এটা কনফিউজড হওয়ার কিছু নাই, বা কোশ্চিনে আসলে এটা ব্যাখ্যাটাও খুব সহজ। একটা পরমাণুর সাথে একে বুঝাই দিলে আরো সহজ, যে সোডিয়ামে প্রোটন ১১টা, হচ্ছে ইলেকট্রনও ১১টা। কিন্তু এখানে নিউট্রন সংখ্যা একটু বেশি কম হতে পারে আরকি, হ্যাঁ? মানে নিউট্রন সংখ্যা হচ্ছে সেইম থাকে না। তো এইগুলো বললেই হয়। সো যতগুলো প্লাস ততগুলো মাইনাস। প্লাস আর মাইনাসে আসলে আল্টিমেটলি 0। তো 0 মানেই নেগেটিভ বা আধান নিরপেক্ষ। তো এরকম একটি আধান নিরপেক্ষ পরমাণুর বাইরের শক্তি স্তর থেকে এক বা একাধিক ইলেকট্রনকে সরিয়ে নিলে পরমাণুটা কিন্তু আর আধান নিরপেক্ষ থাকবে না। খেয়াল করো। একটা সোডিয়াম, ও হচ্ছে ১১টা প্লাস ওর ১১টা মাইনাসও। মানে ১১টা প্লাস মানে ১১টা প্রোটন, আর ১১টা মাইনাস মানে ১১টা ইলেকট্রন। তুমি যদি একটা ইলেকট্রনকে সরাই নাও, তাহলে একটা পজিটিভ চার্জ হচ্ছে এক্সট্রা হয়ে যাচ্ছে না? ওকে কাটার জন্য তো একটা এক্সট্রা ইলেকট্রন নাই, কারণ ইলেকট্রন একটা সরাই নিছো। তখনই তো ও পজিটিভ হয়ে যায়। আবার যখন তুমি একটা এক্সট্রা করে ইলেকট্রন দিয়ে দাও, তখন কিন্তু যতগুলো পজিটিভ ততগুলো নেগেটিভ হয় না, একটা এক্সট্রা নেগেটিভ চলে আসে। এই কারণে কিন্তু তখন সেটা হচ্ছে অ্যানায়ন হয়ে যায়। আচ্ছা। তো আম সরিয়ে নিলে পরমাণুটি আধান নিরপেক্ষ থাকবে না। এটি সামগ্রিকভাবে ধনাত্মক আধান বিশিষ্ট আয়নে পরিণত হবে। ধনাত্মক আধান বা পজিটিভ চার্জ বিশিষ্ট এরূপ আয়নকে ক্যাটায়ন বলে। তোমরা এটা একটু দাগায় নিতে পারো, অলরেডি জানো ক্যাটায়ন কাকে বলে। যেটা ধনাত্মক চার্জ বিশিষ্ট বা পজিটিভ চার্জ যুক্ত। ধনাত্মক আধান, আধানের ইংলিশ হচ্ছে চার্জ, ধনাত্মকের ইংলিশ হচ্ছে পজিটিভ। সো একই কথা। আচ্ছা, এরপরে কিভাবে ক্যাটায়নের সৃষ্টি হয় অলরেডি আমরা জানি। এক্সট্রা করে যখন ইলেকট্রন দিয়ে দিব আমরা, তখন হচ্ছে ক্যাটায়নের সৃষ্টি হয়ে যাবে। আচ্ছা, গেল। তো লিথিয়াম, এখানে উদাহরণ দিয়েছে, উদাহরণগুলো আমি উল্লেখ করছি না। আমরা অলরেডি জানি সোডিয়াম যেরকম হচ্ছে প্লাস হয়ে যায়, ইলেকট্রন দিয়ে দেয়। তারপর হচ্ছে লিথিয়াম হচ্ছে প্লাস হয়ে যায়। এইসব কথাগুলো হচ্ছে এখানে আমার বলতেছে। আচ্ছা, গেল। তো এরপরে আমরা চলে আসি পর্যায় সারণীতে যেকোনো একটি পর্যায়ে বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম ধীরে ধীরে হ্রাস পায় এবং অধাতব ধর্ম বৃদ্ধি পায়। অর্থাৎ বামের মৌলগুলো হচ্ছে ধাতু এবং ডানের মৌলগুলো হচ্ছে অধাতু। এটা আমরা অলরেডি জানি। অর্থাৎ গ্রুপ ১ হচ্ছে ধাতু, শুধু ক্ষার ধাতু। গ্রুপ ২ হচ্ছে মৃৎ ক্ষার ধাতু, বা এক কথায় এরা ধাতু। এবং শুধু ডানের থেকে অলমোস্ট এতদূর চলে আসলেও ধাতুই থাকে। একদম লাস্টের দিকে গিয়ে ওরা হচ্ছে অধাতু হয়। তো ডানের গুলো হচ্ছে অধাতু এবং বামের গুলো হচ্ছে তীব্র ধাতু।
তো এই কারণে পর্যায়ের সাথে অবস্থিত মৌলসমূহের চেয়ে ধাতুগুলোর আকার বড় হয়ে থাকে। আবার ধাতুগুলোর সর্বশেষ শক্তি স্তরে ১, ২ বা ৩টা ইলেকট্রন থাকে। গ্রুপ ১ এ ১টা ইলেকট্রন থাকে, গ্রুপ ২ এ ২টা ইলেকট্রন থাকে, গ্রুপ ১৩ তে ৩টা ইলেকট্রন থাকে। ঠিক আছে? মেইনলি আমরা এভাবে বলতে পারি। আর পরে তো ডি ব্লকের হিসাব নিকাশ একটু ডিফারেন্ট। সো এটা নিয়ে আমি এখন কথা বলছি না। আচ্ছা, এখন আকার বড় ছোটর কথা যে এখানে বলতেছে যে আকার বড় হওয়ার কারণে ধাতুগুলোর সর্বশেষ শক্তি স্তরে দূরে থাকে, কাছে থাকে। এইটা নিয়ে আমি একটু কথা এখানে ক্লিয়ারলি বলতে চাই। এটা আসলে পর্যায় সারণীর কথাবার্তা। পর্যায় সারণীর ৪র্থ চ্যাপ্টারের কথাবার্তা যে যত দূরে যাবে তত হচ্ছে সাইজ ছোট হতে থাকে। বাম থেকে ডানে গেলে সাইজ ছোট হয়, বামের গুলার সাইজ বড় হয়। এই সকল কথাবার্তা এখানে আমার কাছে বলাটা নিষ্প্রয়োজনীয় মনে হচ্ছে। কারণ এখানে আসলে মেইনলি এটা বলে এটা বুঝাইতে চাবে যে কেন ডা বামের গুলো হচ্ছে ইলেকট্রন ছেড়ে দেয়। আর কেন ডানের গুলো হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে। আমি তোমাদেরকে সহজে বুঝাই, ডানের গুলো ইলেকট্রন এই কারণে ছেড়ে দেয়, কারণ ডানের গুলো যদি ইলেকট্রন ছেড়ে দেয়, ওরা খুব সহজেই নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের মতো হতে পারে। যেরকম সোডিয়ামের লাস্ট কক্ষপথে ইলেকট্রন আছে হচ্ছে ১টা। এখন ও যদি অষ্টকের নিয়ম ফলো করতে চায়, ওকে ৭টা ইলেকট্রন আনতে হবে। ৭টা ইলেকট্রন আনা সহজ নাকি ওই একটা ইলেকট্রন ছেড়ে দেওয়া সহজ? ইলেকট্রন ছেড়ে দেওয়া সহজ না। তো ওই জন্য ছেড়ে দেয়। তো আমি এইজন্য এই কথাগুলো এভয়েড করলাম। কারণ এটা পর্যায় সারণীর সাথে রিলেভেন্সি কথাবার্তা। তোমাদের এটা না পড়লেই হবে। এই কনসেপ্ট গুলো পর্যায় সারণী অধ্যায় থেকে আমরা নিব। আচ্ছা, গেল। অন্যদিকে অধাতুগুলো ক্যাটায়ন তৈরি করবে না। অধাতুগুলো আমাদের অ্যানায়ন তৈরি করে। কেন করে? ওখানে আবারও লেখা আছে ৫টা, ৬টা বা ৭টা থাকে। তো আমি একটা কথা বলি, তোমরা যারা ২য় পর্বের ক্লাস করছো তারা জানো যে কার্বন ও বিপদে পড়ে। ওর সর্বশেষ কক্ষপথে ৪টা ইলেকট্রন আছে। ও না ৪টা দিয়ে দিতে পারে, ও না ৪টা হচ্ছে নিতে পারে। তো ও শেয়ারে যায়। তো আমরা এটা বুঝলাম যাদের শেষ কক্ষপথে ১টা, ২টো বা ৩টা ইলেকট্রন থাকে তারা ইলেকট্রন ছেড়ে দেয়। আর যাদের শেষ কক্ষপথে ৫টা, ৬টা বা ৭টা ইলেকট্রন থাকে তারা ইলেকট্রন গ্রহণ করে। তো কার্বন যেহেতু মাঝে পড়ে, তো কার্বন হচ্ছে ইলেকট্রন ভাগাভাগি করে নেয়। ক্লিয়ার ব্যাপারটা তোমাদের? ঠিক আছে, গেল। আচ্ছা। তো এখানে আরো কিছু কথাবার্তা বলেছে। সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনের প্রতি আকর্ষণ বেশি, আয়নীকরণ শক্তির মান বেশি। তোমরা এগুলা যারা ৪র্থ অধ্যায়টা স্কিপ করতে চায়, এজন্য আমি বলি ৪র্থ অধ্যায় সবার আগে পড়া উচিত। ৪র্থ অধ্যায় যারা স্কিপ করতে চাও তারা এই অংশটাও স্কিপ করো। কারণ এই অংশ বুঝতে গেলে অনেক ঝামেলা হয়ে যাবে। আর যারা স্কিপ করবা না তারাই বুদ্ধিমানের পরিচয়। তো তারা অবশ্যই এই অংশটা পড়তে পারো। সবই বুঝে যাবে এই অংশ থেকে। আমি এখন পড়াচ্ছি না কারণ অনেকে ৪র্থ অধ্যায় স্কিপ করেও এই অধ্যায়টা পড়তে পারো। সো যেইটুকু নলেজ লাগবে আমি শুধু সেটুকু দিয়ে বুঝাচ্ছি। এখানে এটা পড়াতে গেলে পুরোই ৪র্থ অধ্যায়ের পড়াশোনা হয়ে যাবে। সো আমি এটা স্কিপ করতেছি। আচ্ছা। দেখো খেয়াল করে। তো এখানে হচ্ছে ক্লোরিন পরমাণু, ক্লোরিন আয়ন কিভাবে গঠিত হয়, আর্গন কিভাবে ইলেকট্রন বিন্যাস লাভ করে এগুলো বলছে আমার। গেল। আমার এগুলো প্রয়োজন নাই। আমি চলে আসি আয়নিক বন্ধন বা তড়িৎযোজী বন্ধন। সবার আগে একটা জিনিস মনে রাখো, সারা জীবন মনে থাকবে না। সেটা হচ্ছে আয়নিক বন্ধনের অপর নাম হচ্ছে তড়িৎযোজী বন্ধন। এই জিনিসটা আগে মাথার মধ্যে ভালোভাবে ঢুকাও। আয়নিক বন্ড বা ইলেকট্রোকোভ্যালেন্ট বন্ড। তোমরা তো কোভ্যালেন্ট বন্ড মানে সমযোজী বন্ধন জানো। তো ইলেকট্রোকোভ্যালেন্ট এই কথাটা দেখলে তোমরা তখন অনেক কনফিউজড হয়ে যাও যে এটা এটা কি হলো, এটা কি হলো, এটা মনে হয় সমযোজী না, এটা কোথা থেকে আসলো। এটা মাথার মধ্যে ঢুকায় নাও। আয়নিক বন্ধন যেহেতু তড়িৎ পরিবাহী একটা বন্ধন, তো তড়িৎযোজী ওটার সাথে রিলেটেড একটা টার্ম। তো ইলেকট্রোকোভ্যালেন্ট এটার মানেও কিন্তু আয়নিক বন্ধনই। তো আয়নিক বন্ধন কিভাবে গঠন হয়? খুবই সহজ। একটা ক্যাটায়ন এবং একটা অ্যানায়ন দিয়ে গঠিত হতে পারে এমন না। এখানে ক্যাটায়নও একাধিক থাকতে পারে অথবা অ্যানায়নও একাধিক থাকতে পারে। কিন্তু ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে গঠন হবে এইটুকু আমরা সিওর। একটা পরমাণু ক্যাটায়ন গঠন করবে, একটা পরমাণু অ্যানায়ন গঠন করবে। এখানকার সবথেকে সিম্পলেস্ট রুল হচ্ছে আমি যদি তোমাকে ২টা ডিম দেই, তোমার ওই ২টা ডিম খাওয়ার ক্ষমতা থাকতে হবে। আমার মতো করলে হবে না। শুধু ডিমের সাদা অংশ খাবা, কুসুম ফেলে দিবা, এগুলো চলবে না। তো যতগুলো ডিম আমি তোমাকে দিব, ততগুলো ডিম খাওয়ার ক্ষমতা তোমার থাকতে হবে। তুমি যদি আমার কাছ থেকে একটা ডিম নিতে চাও, হবে না। আমি যদি ২টা ডিম দেই, তোমাকে ২টা ডিমই নিতে হবে। এটার জন্য লাগলে তুমি তোমার হচ্ছে ছোট ভাইকে নিয়ে আসতে পারো সাথে করে। সেটা সমস্যা নাই। বাট তোমাকে ২টা ডিমই নিতে হবে। তো যতটা ইলেকট্রন আমি দিব, ততটা ইলেকট্রনই তোমাকে নিতে হবে। এইটা হচ্ছে এই জায়গার মেইন কথা। তো এরা আমাদের হচ্ছে
ক্যাটায়ন পজিটিভ এবং অ্যানায়ন যেহেতু নেগেটিভ, এদের মধ্যে একটা আকর্ষণ বলের তৈরি হয়, সেটা হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। মানে যেই বিদ্যুতিক আকর্ষণ বলটা হচ্ছে স্থির তড়িৎ, স্থির তড়িৎ বা ইলেকট্রোস্ট্যাটিক। আমাদের ফিজিক্স একটা চ্যাপ্টার আছে না, স্থির তড়িৎ চ্যাপ্টার, সো সেই স্থির তড়িৎ বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এই ইলেকট্রোস্ট্যাটিক বল বা কুলম্ব আকর্ষণ বলের ফলে তারা একে অপরের সাথে বন্ধন গঠন করে লেগে থাকে। ঠিক আছে, আচ্ছা গেল। তো এইবার আমরা চলে আসি যে আকর্ষণের ফলে এই ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পরের সাথে যুক্ত থাকে সেটি আয়নিক বা তড়িৎযোজী বন্ধন। ঠিক আছে, যেমন সোডিয়াম পরমাণু তার সর্বশেষ শক্তি স্তরে। আচ্ছা, এইবার আমরা চলে আসি এখানে সোডিয়াম এবং ক্লোরিনের মধ্যে কিভাবে সোডিয়াম ক্লোরাইড গঠন হয়েছে সেটা দেখাইছে। এইটার আগে আমরা হচ্ছে তড়িৎযোজী বন্ধন কাকে বলে এটা তোমাদেরকে একটু বলে দেই। দেখো, ধাতব ও অধাতব, আমরা একটা সবসময় একটা জিনিস মনে রাখবো, ধাতুর সাথে অধাতুর বন্ধন আয়নিক বন্ধন। আমি লিখে দিই, চলো। আমাদের ধাতুর সাথে অধাতুর বন্ধন আয়নিক বন্ধন। আর অধাতুর সাথে, এটা সবসময় মনে রাখবা, অধাতুর সাথে অধাতুর বন্ধন, এটা কি বন্ধন? এটা হচ্ছে সমযোজী বন্ধন। আর ধাতুর সাথে ধাতুর বন্ধন হচ্ছে ধাতব বন্ধন। এটা খুবই সহজ। হ্যাঁ, ধাতুর সাথে ধাতুর বন্ধন, এটা হচ্ছে কি বন্ধন? এটা হচ্ছে আমাদের ধাতব বন্ধন। গেল, ওকে ফাইন। তো ধাতব বন্ধনের যে সংজ্ঞা আছে সেটাতে বলছে ধাতব এবং অধাতব পরমাণুর মধ্যে রাসায়নিক সংযোগের সময় ধাতব পরমাণু তার সর্বশেষ শক্তি স্তরের এক বা একাধিক ইলেকট্রনকে অধাতব পরমাণুর সর্বশেষ শক্তি স্তরের স্থানান্তর করে ধনাত্মক ঋণাত্মক আয়ন সৃষ্টির মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে আয়নিক বন্ধন বা তড়িৎযোজী বন্ধন বলে। পরীক্ষায় যদি মনে না থাকে সহজ কথায় লিখে দিবা যে ধাতু ক্যাটায়ন তৈরির মাধ্যমে এবং অধাতু অ্যানায়ন তৈরির মাধ্যমে নিজেদের মধ্যে যে বন্ধন তৈরি করে সেটাই হচ্ছে আমার আয়নিক বন্ধন। বইতে কি লিখেছে? বইতে লিখেছে ধাতব এবং অধাতব পরমাণু রাসায়নিক সংযোগের সময় ধাতব পরমাণু তার সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন অধাতু পরমাণুতে ফেলাই দেয় বা স্থানান্তর করে, করে যে ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন গঠন করে সেটাই আমাদের আয়নিক বন্ধন। তোমার যদি মনে না থাকে তোমার এত কঠিন লেখার দরকার নাই, তুমি যেটা পারো তুমি সেটাই লিখো আয়নিক বন্ধনের সংজ্ঞা। ঠিক আছে, বাট আয়নিক বন্ধনের পাশে তড়িৎযোজী বন্ধন এবং ইংলিশ টার্মগুলো উল্লেখ করতে ভুলবা না। সংজ্ঞা মুখস্থ করার দরকার, সংজ্ঞা একদম বাংলা কথা। ধাতু অধাতুর মধ্যে বন্ধন হবে, ক্যাটায়ন অ্যানায়ন তৈরি করব, করে এদের মধ্যে বন্ধন করাবো, ধাতব বন্ধন শেষ। এটুকু লিখলেই হবে, ডান। এরপরে আমরা চলে আসি একটা যৌগ গঠন যে হচ্ছে সেখানে। মনে করো পরীক্ষায় উদ্দীপকে তোমাকে বুঝাইছে যে সোডিয়াম আর ক্লোরিনের মধ্যে বন্ধন গঠন হবে, এইটা তুমি আমারে দেখাও, কি বন্ধন গঠন হবে, কিভাবে হবে, যাবতীয় কিছু দেখাও। তোমার প্রথম কাজ হচ্ছে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা লিখে ফেলা। বুঝতে পারতেছো 4 অধ্যায় কেন বাদ দেওয়া যাবে না? যে 4 অধ্যায় বাদ দিবা সে আসলে 5 অধ্যায়ও তাকে বাদ দিতে হবে। যে 5 অধ্যায় বাদ দিবা তারে 6 অধ্যায়ের বিক্রিয়া লিখতে গিয়েও সে প্যারা খাবা, 6 অধ্যায়ের অঙ্ক করতে গিয়ে প্যারা খাবা, কারণ তো তুমি তো পারমাণবিক সংখ্যা চেনো না, তুমি তো ইলেকট্রন বিন্যাস বুঝো না, তুমি তো হচ্ছে পারমাণবিক ভর চেনো না। পারমাণবিক সংখ্যা না মুখস্থ করলে তো পারমাণবিক ভর মুখস্থ হবে না, কঠিন হবে মুখস্থ করা। তাহলে ওই অধ্যায়েও পারবা না। যে ওই অধ্যায়ে পারবা না তার হচ্ছে রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ে গিয়েও একটু দেখবা হালকা হালকা প্যারা লাগবে, হালকা হালকা লাগবে বাট প্যারা লাগবে। ঠিক আছে, তো 4 অধ্যায় হচ্ছে সব বাপের হিরো। ওই 4 অধ্যায় যে বাদ দিছো তার আসলে দরকার নাই কেমিস্ট্রি পড়ার। হ্যাঁ, তো প্রথমে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস লিখতে হবে। তো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 এবং 3s1। 11টা ইলেকট্রন লিখে ফেলছি। এটা হচ্ছে সোডিয়ামের।
সোডিয়াম প্লাস যে ওর ইলেকট্রন বিন্যাস হচ্ছে শুধু এতটুকু। তো সোডিয়াম প্লাসের ইলেকট্রন বিন্যাসও তুমি চাইলে লিখতে পারো। তো তোমার কাজ হবে প্রথমে সোডিয়াম পরমাণু আঁকা। হুম? তারপরে তোমার কাজ হবে সোডিয়াম প্লাস পরমাণু আঁকা। যে সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস পরমাণু কিভাবে তৈরি হলো সেটা দেখাইলাম। এরপর তোমার কাজ হবে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস লেখা এবং ক্লোরিন মাইনাস কিভাবে তৈরি হলো সেটা দেখানো। এরপরে তুমি দেখাবা যে সোডিয়ামের ওই ইলেকট্রনটা ক্লোরিনের তে ট্রান্সফার হইছে, হয়ে এদের মধ্যে একটা বন্ধন গঠন হয়ে গেছে এবং সেটাই হচ্ছে সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস। পাশাপাশি এমন করে দিলেই হবে। এরকম একটা ব্র্যাকেট দিয়ে দিলে আরো ভালো, দিয়ে দিতে পারো যেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। বাস, এই যেরকম ট্রান্সফার হয়েছে ইয়ে। তোমাকে কিন্তু আগে সোডিয়াম আঁকতে হবে, ক্লোরিন আঁকতে হবে, তারপরে ওখান থেকে দেখাতে হবে যে ওইখান থেকে আমার একটা সোডিয়াম প্লাস হইছে, একটা ক্লোরিন মাইনাস হইছে। তারপরে ক্লোরিন প্লাস আর সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস একসাথে জয়েন্ট করাতে হবে। ইলেকট্রন বিন্যাস মাস্ট রাখতে হবে। আয়নিক বন্ধনের সংজ্ঞা দিলে খুবই ভালো হয় এবং এটা লেখা অতটা কম্পালসারি না, লিখলে ভালো। যে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হইছে, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস হইছে। তুমি খেয়াল করো, একটা ইলেকট্রন ত্যাগ হইছে, একটা ইলেকট্রনই কিন্তু গ্রহণ হইছে। এখানে যদি সোডিয়াম বলতো আমি 2টা ইলেকট্রন ত্যাগ করব, যেরকম ম্যাগনেসিয়াম এসে বলবে আমি 2টা ইলেকট্রন ত্যাগ করব, তো তখন কি করতে হবে? কিন্তু 2টা ক্লোরিন আনতে হবে। এই জিনিসটা তোমার তুমি যদি এই জিনিসটা মাথায় রাখো যে যতটা ইলেকট্রন আমি বের করছি ততটা ইলেকট্রনই আমি নিব, তাহলেই তুমি এই কোশ্চিনের অ্যান্সারটা সুন্দর মতো করতে পারবা। আচ্ছা, গেল। ম্যাগনেসিয়ামের কথা বলতে না বলতে ম্যাগনেসিয়াম চলে আসছে। তো ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করছে, এই ফর্মুলাটাও আসতে হবে। এবং ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেনের বন্ধন হইছে। কেন? কারণ অক্সিজেন আবার 2টা ইলেকট্রন যে নেয়, অক্সিজেন তো আবার 2টা ইলেকট্রন নেয়। তো অক্সিজেন 2টা, এখন কে কয়টা ইলেকট্রন নেয় যে ঠাস ঠাস করে বলতেছি, এটা কি তোমরা জানো না? তোমাদেরকে যোজনী পড়াইনি? বারবার বলেছি যে গ্রুপ 1 একটা ইলেকট্রন ত্যাগ করবে, গ্রুপ 2 2টা ইলেকট্রন ত্যাগ করবে, গ্রুপ 17 একটা করে ইলেকট্রন গ্রহণ করবে, অক্সিজেন সারা জীবন 2টা ইলেকট্রন গ্রহণ করে, তারপরে অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করে। যোজনী পড়ানোর সময় বারবার বারবার বলে আসছি। সো ফার্স্ট ক্লাসটা অবশ্যই দেখতে হবে। আচ্ছা, গেল। তো আমি বুঝাই দিতে পারছি। এবার আসি হচ্ছে কার সাথে কে করছে দেখি তো। এবার আসছে হচ্ছে সোডিয়ামের সাথে এটা কি হাইড্রোজেনের বন্ধন গঠন করছে? না, সোডিয়াম এবং হাইড্রোজেন এটা গেল। অতঃপরের মধ্যে আয়নিক বন্ধন হয়। আচ্ছা, এটা কি বলছি? হ্যাঁ, এই যে সোডিয়ামের সাথে হাইড্রোজেনের। আচ্ছা, হাইড্রোজেন তো বহুরূপী। ও তো মাঝে মাঝে হাইড্রোজেন যখনই আসে তখন একটু ভেজাল। তোমাদের মতো বয়সে আমারও ভেজাল হতো। আমি চিন্তা করতাম এখন কি হাইড্রোজেন কি ইলেকট্রন ত্যাগ করবে, গ্রহণ করবে, নাকি শেয়ার করবে? তো ঝামেলা। তো হাইড্রোজেন যখন সোডিয়াম আসছে এটা বুঝতে হবে সোডিয়াম তো জীবনে ইলেকট্রন গ্রহণ করবে না। করবে কোনোদিন? সোডিয়ামকে কোটি টাকা দিলেও করবে? করবে না। গ্রুপ 1 এর মৌলদের কোটি টাকা দিলেও ইলেকট্রন গ্রহণ করবে না, হাইড্রোজেন বাদে। গ্রুপ 2 এর মৌলদেরও কোটি টাকা দিলে, 2 কোটি টাকা দিলেও 2টা ইলেকট্রন গ্রহণ করবে না। 2টা ইলেকট্রনও সারা জীবন ত্যাগ করবে। এখন এই যে হাইড্রোজেন তখন কি করবে বেচারা? বেচারা তো ইলেকট্রন গ্রহণ করবে। তো হাইড্রোজেন যদি ইলেকট্রন গ্রহণ করে ও হয়ে যাবে হিলিয়ামের মতো, ও খুশি, হ্যাঁ আমি হিলিয়াম হইছি, খুশি। তো এই যে সোডিয়াম হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করে ফেলবে, একটা ইলেকট্রন দিবে, নিবে। ক্যালসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করে, অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করে। ঠিক আছে? সমস্যা কোথায় হয় জানো? বাস্তবে এই ম্যাগনেসিয়াম যেরকম আমার বইতে কি দেখলাম 2টা ইলেকট্রন ত্যাগ করছে, অক্সিজেন দো মুঝে দো 2টা ইলেকট্রন গ্রহণ করতেছে। বাস্তবে আসলে এটা হয় না। বাস্তবে কি করে? ম্যাগনেসিয়ামের সাথে ক্লোরিনের বন্ড করতে দেয়। যখনই ম্যাগনেসিয়ামের সাথে ক্লোরিনের বন্ড দিছে তখন গেছে মাথা আওলায়। কেন? কারণ ম্যাগনেসিয়াম তো সারা জীবন 2টা ইলেকট্রন দিছে আর অক্সিজেন 2টা নিছে। এখন আমাদের যেই হচ্ছে ক্লোরিন ও তো একটা ইলেকট্রন গ্রহণ করে। তখন কি হবে? তখন এটাই মনে রাখবো যে ম্যাগনেসিয়াম 2টো দিলে ক্লোরিন 2টো নিতে বাধ্য। আচ্ছা, এখন একটা কথা তোমাদেরকে ভালো করে বলে দিই। এই জায়গাটা, বন্ধন গঠনের জায়গাটা আমি লেখার টেকনিক কিন্তু সবাইকে বলে দিছি। ইলেকট্রন বিন্যাস লিখবা, চিত্র অঙ্কন করবা, ক্যাটায়ন কিভাবে গঠন হইছে এই জিনিসটা উল্লেখ করবা। এই যে এই প্রত্যেকটার ক্ষেত্রে এই জিনিসটা উল্লেখ করবা, ক্যাটায়ন কিভাবে গঠন হইছে এবং লাস্টে 2টার মার্জ চিত্র আঁকবা যে ইলেকট্রন এভাবে স্থানান্তরিত হচ্ছে দেখায়। তোমাদেরকে এই অংশে ভালো করার জন্য যেটা করতে হবে সকল বোর্ড প্রশ্নগুলো প্র্যাকটিস করে ফেলতে হবে। 2018 সাল থেকে 2025 সাল পর্যন্ত বোর্ড কোশ্চিন গুলো প্র্যাকটিস করে ফেলবা। দেখবা এমন কোনো যোগও নাই যেটা তোমাকে দিছে কিন্তু তুমি পারো না।
সব তুমি পারো। সেটা আয়নিক হোক, সমযোজী হোক। এবার আয়নিক যারা আমরা বুঝি, তোমাদের সময় আমারও সমস্যা হইতো, এইজন্য আমি বলতেছি, তারা কিছুতেই সমযোজী বন্ধনটা কেন জানি বুঝতে চায় না। কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন আমরা অলরেডি জেনে গেছি যে অধাতব অধাতবের মধ্যে সমযোজী বন্ধন হয়, এগুলো আমরা সব জেনে গেছি। এবং এই যে আমরা এক্ষেত্রে কি হয়, এই যে এই লাইনটা আমরা একটু পড়ি, যে আমাদের আহ কই গেল, ইলেকট্রন ভাগাভাগি বা ইলেকট্রন শেয়ারিং বলে। এর ফলে উভয় পরমাণু তাদের সর্বশেষ শক্তি স্তরে 8টি করে ইলেকট্রন অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে। তো আমাদের হচ্ছে ইলেকট্রন হচ্ছে পরমাণু নিউক্লিয়াসের মাধ্যমে, এগুলো দরকার নাই, আমরা হচ্ছে জানলাম যে 8টা করে হয়। এবং আমাদের এই ধরনের বন্ধনকে আমরা হচ্ছে সমযোজী বন্ধন বলি। তো সমযোজী বন্ধন বোঝার জন্য আমরা যেটা করব, আমরা একটা উদাহরণ দেখবো, নাহলে আসলে বুঝবো না হ্যাঁ সমযোজী বন্ধন কাকে বলে। আমাদের উদাহরণ এখানে মানে সংজ্ঞা এখানে দিয়েছে যে এক জোড়া ইলেকট্রন উভয় পরমাণু শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন হয়, সমযোজী বন্ধন গঠন হতে গেলে মিনিমাম এক জোড়া ইলেকট্রন শেয়ার হইতে হবে। মিনিমাম এক জোড়া ইলেকট্রন, মানে এক জোড়া ইলেকট্রন বলতে আমি একটা দিছি, ও একটা দিছে, এই দুই জোড়া ইলেকট্রন আমরা পরস্পরের মধ্যে শেয়ার করব। এইটাকে আমরা হচ্ছে সমযোজী বন্ধন বলি, এবং এইটার ফলে যে যৌগ গঠন হয় সেটা হচ্ছে সমযোজী যৌগ। হ্যাঁ, আচ্ছা। তো সমযোজী বন্ধনকে একটি রেখার মাধ্যমে প্রকাশ করা হয় এবং ইলেকট্রন সমূহকে ডট এবং ক্রস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। মানে একটা যৌগ যদি আমি ডট দিই, আরেকটা যৌগ আমি ক্রস দিব। আচ্ছা, এখানে অনেকগুলো পরমাণুর নাম বলছে, এগুলো হচ্ছে মানে মৌলই হচ্ছে তোমার বা পরমাণু, ওদের মধ্যে ইলেকট্রন শেয়ার করে আমাদের হচ্ছে যৌগ বা হচ্ছে অণু গঠন করে, সেটার নাম বলছে কোনগুলো। হাইড্রোজেন 2, H2O2, N2, সালফার হচ্ছে 8, P4, ব্রোমিন 2, আয়োডিন 2। আমি তোমাদেরকে ক্লিয়ার করি, গ্রুপ 17 যারা, ওরা সবসময় 2 2 2 2 হয়। হাইড্রোজেন 2 হয়, অক্সিজেন 2 হয়, নাইট্রোজেন 2 হয়। এক্সেপশনাল হচ্ছে সালফার 8 এবং ফসফরাস 4 হয়। সো সালফার 8 হয় আর ফসফরাস 4 হয়, এটা একটু মনে রাখো, পরীক্ষায় এমসিকিউ তে আসে যে নিচের কোনটা সঠিক বা এরকম বিভিন্ন এমসিকিউ আসতে পারে। তো এই দুটো একটু আলাদা করে তোমরা মনে রাখো। আচ্ছা, তো আমরা এখন যেটা করব, আমরা এদের বন্ধন গঠনটা হচ্ছে দেখব। সবাই একটু খেয়াল করো, এই হাইড্রোজেন একটা গোল, এই হাইড্রোজেন একটা গোল, এরা পরস্পরের সাথে যদি এরা মার্চ করে ফেলায়, তাহলে এই হাইড্রোজেনেরও দুইটা, ওই হাইড্রোজেনেরও দুটো। ঠিক আছে, একইভাবে দেখো, এটা হচ্ছে অক্সিজেন। এবং সমযোজী বন্ধন অঙ্কনের সময় আমরা সবসময় যে কাজটা করব, এইটা এরকম আঁকলে এটার সাথে আরেকটা হচ্ছে এরকম ঢুকাই দিব। দেখো ওই চিত্রটা হচ্ছে একদম পারফেক্ট। এই হাইড্রোজেনের মতো চিত্রটা আঁকার দরকার নাই, এই যে তাহলে বুঝতে অসুবিধা হয়। হ্যাঁ, এই চিত্রটা এভাবে দরকার নেই, আমরা একটার সাথে আরেকটা ঢুকাই দিব। কিভাবে, এই যে দেখো খেয়াল করে, এই যে চিত্রটা আমাদের কেমন হবে, হাইড্রোজেনের একটা চিত্র তো তুমি আঁকছো হচ্ছে, আচ্ছা হাইড্রোজেনের একটা চিত্র তো তুমি আঁকছো হচ্ছে এভাবে, তো আরেকটা চিত্র তুমি আঁকবা হচ্ছে এভাবে, বাস। ঠিক আছে, এভাবে এঁকে দিবা। তো একই নিয়ম ফলো করে আমরা অক্সিজেনের চিত্রটা আঁকতেছি। অক্সিজেনের প্রথমে 2, তারপর হচ্ছে 6টা থাকে। এবার প্রথমে 2, তারপরে 6টা থাকে। ওই সেমটাই থাকবে, তোমার কাজ হচ্ছে একটার সাথে আরেকটা খালি এমনে করে দেওয়া, বাস। আর কিচ্ছু করতে হবে না। ওকে, ওই কয়টা থাকবে কি এত চিন্তা করতে হবে না, তুমি খালি চিন্তা করবা যে আমি আমার কম্পাস দিয়ে আঁকবা। সো আমি আমার এই পরমাণুটা হচ্ছে আমার মতো করে আমি আঁকছি সুন্দর করে, এই পরমাণুটা আমি আমার মতো করে আঁকছি সুন্দর করে, এই পরমাণুটাও আমি আমার মতো আঁকছি সুন্দর করে, ব্যাস। আর কিছু লাগবে না, এর বেশি আর কিছু তোমার প্রয়োজন নাই। আচ্ছা গেল। তো এবার চলে আসি, আমাদের হচ্ছে পানি, এটা খুবই একটা মানে ইন্টারেস্টিং যৌগ। শোনো, যখন তুমি দেখতেছো তোমাকে জোর করতেছে হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে, তুমি সবার আগে চিন্তা করবা যে হাইড্রোজেন আর অক্সিজেন দুইটা কি। অক্সিজেন কিন্তু ধাতু না, অক্সিজেন কিন্তু সারা জীবন ইলেকট্রন নিবে। তো এই ক্ষেত্রে কি হাইড্রোজেন ইলেকট্রন দিবে? আমার যেটা হইতো, আমি তো চিন্তা করতাম হ্যাঁ হাইড্রোজেন তো তাহলে ইলেকট্রন দিবে। তুমি ভাবো, হাইড্রোজেন ইলেকট্রন দিয়ে দিলে হাইড্রোজেন তো শূন্য হয়ে যাবে গা। হাইড্রোজেন ইলেকট্রন দিবে না, হাইড্রোজেন ইলেকট্রন নিবে। হাইড্রোজেনও চাচ্ছে ইলেকট্রন নিতে, অক্সিজেনও চাচ্ছে ইলেকট্রন নিতে, এটা ভেজাল না? তাহলে বুঝলাম যে সবাই এখানে ইলেকট্রন নিতে চায়। যখন সবাই ইলেকট্রন নিতে চায়, তার মানে সবাই হচ্ছে অধাতু। সবাই যখন অধাতু, তখন সেটা সমযোজী বন্ধন। আচ্ছা, তো আমি বুঝে গেছি আমাকে এখানে সমযোজী বন্ধন করতে হবে, ইলেকট্রন শেয়ার করতে হবে। এখন
অক্সিজেন, হাইড্রোজেনের কাছে আসো আগে। হাইড্রোজেন কয়টা ইলেকট্রন শেয়ার করতে পারবে? একটাই তো পারবে। ওর তো আছেই একটা। ও একটার বেশি কেমনে শেয়ার করবে? তাই না? আচ্ছা, হাইড্রোজেনের লাগবে কয়টা? আর একটা। এরও একটা লাগবে, ওরও একটা লাগবে। তো অক্সিজেন থেকে আমি যদি একে একটা, একটা দিয়ে দেই তাহলে কি হয়? তো অক্সিজেন থেকে এই যে দেখো এখানে অবশ্যই ক্রস চিহ্ন ব্যবহার করবা। বইতে নিজেই বলছে ক্রস ব্যবহার করতে, পরে আর ক্রস ব্যবহার করেনি। তো হাইড্রোজেনের ইয়েগুলা হচ্ছে ক্রস চিহ্ন তুমি ব্যবহার করবা। তো হাইড্রোজেন যখন হচ্ছে অক্সিজেনের সাথে এভাবে শেয়ার করে ফেলছে, অর্থাৎ অক্সিজেনের সাথে এটা শেয়ার করছে এবং এটা শেয়ার করছে, অটোমেটিক্যালি অক্সিজেনের হচ্ছে ৮ টা ইলেকট্রন বাইরে হয়ে গেছে। কারণ এখন তো এই ক্রস চিহ্নটাও অক্সিজেনের। আর অবশ্যই এইভাবে করার দরকার নাই। তোমরা হচ্ছে এরকম করে এঁকে এখানে ক্রস দিবা। এরকম করে এঁকে এখানে ক্রস দিবা। এই পাশাপাশি দিবা। এখানে গোল আর এখানে হচ্ছে ক্রস। বোঝা যাবে যে এই দুইটাই হচ্ছে ওর। ঠিক আছে? তো সবার আগে আইডেন্টিফাই করবা যে অধাতু কিনা। নেক্সট স্টেপে আইডেন্টিফাই করবা দুইজনই চায় কিনা যে মানে ইলেকট্রন ওরা নিবে কিনা। তাহলে তাদের মধ্যে শেয়ার ঘটাই দিবা। ব্যাস। এইভাবে চিন্তা করলে তোমার এই জিনিসগুলো অনেক সহজ হয়ে যাবে। আরো সহজ করার জন্য তুমি হচ্ছে প্র্যাকটিস করবা। যেরকম দেখো তুমি এখান থেকে একটা র‍্যান্ডমলি পিক করি। মনে করো অ্যামোনিয়া পিক করলাম। তো অ্যামোনিয়া পিক করে আমরা কি করব বলো তো? সবার আগে আমি দেখাই। দেখো অ্যামোনিয়া কিভাবে, মনে করো নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে পরীক্ষায় বন্ধন গঠন আসছে। তুমি তো জানো যে নাইট্রোজেনও কি করবে। আচ্ছা, নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটাকে লিখি। নাইট্রোজেন হচ্ছে ৭। তো এখানে হচ্ছে ২টা, আর এখানে হচ্ছে তোমার ১টা, ২টো, ২, ৪, ৫, ৬, ৭। মোট হচ্ছে আমার ৭ টাই তো। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। একটা হয় নাই এক্সট্রা। হ্যাঁ? এরকম। ৭ টা হইছে না? হ্যাঁ, ৭ টা হইছে। লাস্টের কক্ষপথে ৫ টা, মোট ৭ টা ইলেকট্রন হচ্ছে হয়ে গেছে। আচ্ছা। আমি এভাবেই আঁকলাম। কারণ আমরা তো ২ টা ২ টা করেই আঁকি। সো আমি তো অন্যভাবে আঁকবো না এখন। আমি এভাবেই আঁকবো। আচ্ছা। এবার নাইট্রোজেন চায় কি? ইলেকট্রন গ্রহণ করতে। কয়টা? কয়টা চাই? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। আরো ৩ টা চাই। তাহলে ওর অষ্টক পূরণ হবে। তাই না? ও তো আরো ৩ টাই চাবে। আচ্ছা। হাইড্রোজেন কয়টা চাই? আমাকে তো বলে দিবে না। যদি মনে করো বলে দেয়নি। মনে করো উদ্দীপক অনেক সময় বলে দেয় যে অ্যামোনিয়াই গঠন করো। অ্যামোনিয়াটা কিভাবে? এই যে মনে করো X, Y, 3 এমন লিখে দিবে। তো X যে নাইট্রোজেন আর Y যে হাইড্রোজেন, এটা মনে করো তুমি আইডেন্টিফাই করতে পারছো। বাট আমি ধরলাম যে এটা লেখে নাই, লিখছে যে X আর Y এর মধ্যে কি বন্ধন গঠন হবে তুমি তোমার মতো করে নাওগা। তো আমি জানছি যে নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে বন্ধন গঠন করতে বলছে। তো এখন আমাকে এই হাইড্রোজেন কয়টা? হাইড্রোজেন হচ্ছে আমার ২ টা করে চাই। তো আমি যদি এখন মনে করি যে আমি এখানে অন্য কালি দিয়ে তুমি আঁকতে পারো পরীক্ষায়, কোনো সমস্যা নাই। তুমি এখানে একটা ক্রস চিহ্ন দিবা এবং এই ক্রস চিহ্ন দিয়ে তুমি একটা হচ্ছে হাইড্রোজেন দেখাবা। তো ক্রস চিহ্ন দিলাম এবং এখানে একটা হাইড্রোজেন আঁকলাম। একটা হলো। এর কি অষ্টকটা আসলে পূরণ হইছে? হয় নাই। তো এই একটা দিয়ে কিন্তু আসলে হবে না। ঠিক আছে? আবার তুমি যদি চিন্তা করো যে NH এরকম বলে আসলে কোনো যৌগ হয় না, এক্সিস্ট করে না। তুমি জীবনে দেখোনি এরকম কোনো যৌগ। আচ্ছা, তো তখন আমি যে কাজটা করব, আমি হচ্ছে আমি হচ্ছে এখানে একটা ইলেকট্রন দিব। এখানে ২ টা ইলেকট্রন ছিল। এখানেও আরেকটা ইলেকট্রন দিব। দিয়ে আমি আরো ২ টা হাইড্রোজেন আনবো। এই যে এখানে একটা হাইড্রোজেন আনলাম, এখানে একটা হাইড্রোজেন, হাইড্রোজেন, হচ্ছে হাইড্রোজেন। তাহলে হয়ে গেল। সব আমার সুন্দর NH3 এটা গঠনও হয়। এটাও আমি দেখছি জীবনে অনেকবার অ্যামোনিয়া গঠন হয়। হয়ে গেল। তাহলে আমাকে মেইনলি এখানে কি করতে হইল? আমাকে একটু চিন্তা করতে হইল, হ্যাঁ? এবার যদি চিন্তা করতে না চাও, পরীক্ষার হলে গিয়ে যদি একদম পারতে চাও, তাহলে তোমাকে যা করতে হবে সেটা হচ্ছে তোমাকে বোর্ড প্রশ্ন সলভ করে ফেলতে হবে। ব্যাস। হ্যাঁ? আর কোন বন্ধনগুলো গঠন হয় সত্য কথা যদি আমাকে বলো, একবার যদি তুমি খাতায় লিখে নাও বোর্ড কোশ্চেন গুলো থেকে যে অ্যামোনিয়া, কার্বন ডাই অক্সাইড, HCl, তারপর হচ্ছে আ অ্যাম আ মিথেন, এগুলো যদি লিখে নাও তাহলে তোমার আর জীবনে এগুলাতে আটকাবে না। হ্যাঁ? কোনদিনও তোমার এগুলো আটকাবে না। তুমি এগুলো এমনিতেও সারা জীবনই পারবা। ওকে? তাহলে আমরা সবাই এই জিনিসটা একদম সুন্দর করে বুঝে গিয়েছি না? তাহলে কিভাবে লিখতে হবে
এই জিনিসটা আমাদের জানতে হবে। আর লাস্টে একটা ইম্পোর্টেন্ট কথা বলে শেষ করি। সেটা হচ্ছে এই স আ যখন একটা আয়নিক যৌগ গঠন হয় তখন ক্যাটায়ন আর অ্যানোনের মধ্যে কিন্তু কি বল থাকে? স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল থাকে। কারণ পজিটিভ নেগেটিভ একটা বিদ্যুতের মতো আকর্ষণ বল থাকছে। কিন্তু যখন আ সমযোজী যৌগ গঠন হয়, তখন তাদের মধ্যে দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল থাকে। এটা আমাদের জানতে হবে। যে এদের মধ্যে দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল থাকে। বাদবাকি যে কথাগুলো আছে, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক কম বেশি, এটা আমরা আয়নিক এবং সমযোজী যৌগের বৈশিষ্ট্যের মধ্যে করব। ঠিক আছে? তো আমাদের এই পর্বটাও শেষ। লাস্টের পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এটা এখানেই শেষ করে দিচ্ছি।